ক্ষেত্রে তোমরা এই ফিগারটা এঁকেছিলা, এই জিনিসগুলা বুঝেছো। তারপরে তোমরা গতদিন তোমরা ইউনিফর্ম ফ্লো পড়েছিল, তাই না? ইউনিফর্ম ফ্লো ইন ওপেন চ্যানেল কন্ডিশনে কিরকম হবে, তারপরে তোমরা সেটা দেখেছো যে যেহেতু তিনটা লাইনই প্যারালাল, সেই জন্য তোমার S0 SW SF সমান সমান S হবে, তাই না? আর তোমরা যে জেনারেল ইকুয়েশনটা পড়েছিলা সেটা হচ্ছে V সমান সমান C R টু দি পাওয়ার X এবং S টু দি পাওয়ার Y। তাহলে এখন আমাদের C হচ্ছে রেজিস্ট্যান্স কোএফিসিয়েন্ট আর এবং X এবং Y হচ্ছে কোএফিসিয়েন্ট, তাই না? তো সিটা তোমাদেরকে বের করতে হবে এবং X এবং Y সেটা সায়েন্টিস্টরা বিভিন্ন ভাবে এক্সপেরিমেন্ট করে সেটার ভ্যালুগুলা দিয়েছে। সেক্ষেত্রে আমরা প্রথমেই দেখব যে এক্ষেত্রে কে কোন কোন সায়েন্টিস্ট কাজ করেছে এবং কে কিভাবে সেই ভ্যালুগুলা পেয়েছে, কত কত ভ্যালুগুলা নিউমেরিক্যালি পেয়েছে। তার মধ্যে থেকে দুইজন সায়েন্টিস্ট যাদের ইকুয়েশন গুলা যেমন মোস্ট ওয়াইডলি ইউজড ইকুয়েশনস ফর কম্পিটিশন অফ ইউনিফর্ম ফ্লো ভেলোসিটি আর দোজ ডেভেলপড বাই চেজি এবং মেনি। অনেক আগে ওরা করেছে, কিন্তু এগুলাই এখন পর্যন্ত চলতেছে, এরপরে আর কেউ সেভাবে আর ডেভেলপ করে নাই, বা এগুলাই এরপরে আর ডেভেলপ করার মানে দরকার পড়ে নাই, কিন্তু সেই জিনিসগুলো এখন ওয়াইডলি ইউজ হচ্ছে। তো সেক্ষেত্রে চেজি যে ফর্মুলা দিয়েছে সেটা হচ্ছে V ইকুয়াল টু C রুট ওভার RS। তাহলে R টু দি পাওয়ার X এবং S টু দি পাওয়ার Y, সেক্ষেত্রে R টু দি পাওয়ার X এর ভ্যালুটা কত আসছে এখানে? স্যার হাফ। হাফ। এবং Y এর ভ্যালুটাও আসছে হাফ, তাই না? এখন কিন্তু C হচ্ছে চেজিস কনস্ট্যান্ট, ডিপেন্ডস অন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য চ্যানেল, তাই না? এই সিটাকে আবার বিভিন্ন সায়েন্টিস্টরা, এই দেখো ওই দিন কিন্তু তোমরা এরপরে তোমরা বলতেছিলে যে আর মাথা ধরতেছে না, এখন একটু ফ্রেশ মাইন্ডে এখন একটু দেখো, মনোযোগ দিয়ে শোনো, তাহলে বের করতে কোনো সমস্যা হবে না। এই যে সি যেটা আছে, সির ভ্যালুটাকে আবার সির ভ্যালুটাকে একজন সায়েন্টিস্ট সে একটা ফর্মুলার মাধ্যমে দেখিয়েছে যে সির ভ্যালুটাকে এইভাবে ক্যালকুলেশন করা যায়। সেটা হচ্ছে সে সায়েন্টিস্টের নাম হচ্ছে বেজিন। তো বেজিন ফর্মুলা দিয়েছে, ফর্মুলা ফর চেজিস সি। এই সিটা বের করার জন্য বেজিন একটা ফর্মুলা দিয়েছে, সেই ফর্মুলাটা হচ্ছে এইটা। এখানে দেখো আননোন হচ্ছে দুইটা, তার মধ্যে একটা হচ্ছে আর, একটা হচ্ছে কে। আর আমরা জানি হাইড্রোলিক রেডিয়াস আমরা বের করতে পারবো A/P দিয়ে, তাহলে সেক্ষেত্রে এখানে একটা আননোন থেকে যাচ্ছে, সেটা হচ্ছে কে। আবার এই কেটা হচ্ছে দেখো একটা হচ্ছে, সেটা ছিল চেজিস কোএফিসিয়েন্ট, সেটা ছিল, সেটাকে বের করতে যেয়ে সে বেজিন আবার করলো কি, সে বেজিনের একটা কনস্ট্যান্ট দিয়ে দিল, সেটা হলো বেজিন কনস্ট্যান্ট। এটা আবার ডিপেন্ডস অন দ্য রাফনেস অফ দ্য চ্যানেল সারফেস, এটা চ্যানেলের রাফনেস এর উপর করবে। সেটা আবার তোমার এক্সপেরিমেন্টালি এক্সপেরিমেন্ট করে 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 রাফনেস কোন চ্যানেলের ক্ষেত্রে কতটুকু হবে, এই সেই ভ্যালুটা, কে এর ভ্যালুটা সেভাবে বের করে দেওয়া আছে। এটা তোমাদের মুখস্থ করতে হবে না, জাস্ট খালি তোমরা জানো যে এখানে এই কে এর ভ্যালুটা ডিপেন্ড করে হলো রাফনেস অফ দ্য চ্যানেল সারফেসের জন্য, আর সেটা একটা টেবিলার ফর্মে দেওয়া আছে। তো সেটা তোমাদের মুখস্থ করার কোনো দরকার নাই, ব্রেন নষ্ট করার দরকার নাই, সেটা তোমাদের পরীক্ষার সময় হলে দেওয়া থাকবে। আর তোমরা যখন প্রবলেম করবা তোমাদের কাছে, তোমরা যখন ইঞ্জিনিয়ার হিসাবে এগুলো করবা, তখন তোমাদের কাছে সব বই পুস্তক থাকবে, সুতরাং সেভাবেই তোমরা করতে পারো। বুঝতে পেরেছো? তাহলে তোমাদেরকে এই টেবিল মুখস্থ করার কোনো দরকার নেই। এই ভ্যালুগুলা তোমাদের দেখো, এটা 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 এখন আপাতত দেখার দরকার নাই, এইটুকু দরকার নাই। এইটাকু দেখো যে টাইপ অফ ইনসাইড সারফেস অফ দ্য চ্যানেল, সেখানে এই সারফেস গুলো থাকলে তার ভ্যালু অফ দ্য কে কিরকম হবে সেই ভ্যালুগুলো এখানে দেওয়া আছে। সুতরাং তোমাদের এই ভ্যালু এটা তোমাদের মুখস্থ করার দরকার নেই। তাহলে এইটুক পর্যন্ত ঠিক আছে? বেজিন ফর্মুলা পর্যন্ত ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এরপরে আসো, আরেকজন সায়েন্টিস্ট বলছে কাটার ফর্মুলা ফর চেজিস সি। একজন বেজিন বলেছিল, আরেকজন বলছে কাটার। তো কাটার আবার একটু এই ইকুয়েশনটা দেখো লিখেছে, এই ফর্মুলাটা দেখো, এইটুকু পর্যন্ত কিন্তু সেম, এইটুকু এবং এখানের এইটুকু কিন্তু সেম।
সুতরাং এটা তোমরা এইটুকু মনে রাখলে, একটা মনে রাখলে আর একটা পেয়ে যাবা। আর প্লাস 1/n, 1 প্লাস এটা ইনটু n বাই রুট ওভার এই যে হাইড্রোলিক রেডিয়াস। হাইড্রোলিক রেডিয়াস তোমাদের জানা আছে, তোমরা বের করতে পারবে a বাই p। এখানে আবার দেখো একটা ক্যাপিটাল n যেটা, সেটা আবার কিন্তু আননোন। সেটা আবার হলো কি কাটার কনস্ট্যান্ট, ডিপেন্ডস অন দ্য কি রাফনেস অফ দ্য চ্যানেল সারফেস। তাহলে এই কাটার কনস্ট্যান্টটাও তোমার মুখস্থ করার দরকার নাই, সেটা তোমার বিভিন্ন রাফনেসের সাপেক্ষে ওরা সায়েন্টিস্টরা এক্সপেরিমেন্ট করে 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 ভ্যালুগুলো দিয়েছে। সেটাও তোমরা পাবা হলো কোত্থেকে, এই যে এই টেবিলে দেখো ভ্যালু অফ n, এই ক্যাপিটাল n এর ভ্যালুগুলো এইভাবে দেওয়া থাকবে, সেই ফর্মুলা ভ্যালুগুলো দেওয়া থাকবে, সেখানে তোমার ফর্মুলার মধ্যে এই ভ্যালুটা বসাই দিবা। আর আর বের করবে হলো আর ইকুয়াল টু কি বলো তো ফর্মুলাটা, আর সমান সমান আর সমান সমান কি a বাই p। তাহলে এ কিভাবে জানো তোমরা, রেক্টাঙ্গুলার জন্য এ কিভাবে বের করতে হবে, ট্রাপিজয়েডের জন্য কিভাবে বের করতে হবে, আবার পিও কিভাবে ওয়েটেড প্যারামিটার রেক্টাঙ্গুলার জন্য কিভাবে বের করতে হবে, এবং ট্রাপিজয়েডের জন্য কিভাবে বের করতে হবে সেটা তোমরা জানো। সুতরাং এখান থেকে এই ফর্মুলার মধ্যে বসিয়ে, তাহলে তোমার সির ভ্যালু নরমালি প্রবলেম করার সময় সির ভ্যালু দেওয়া থাকে, মানে এটা হলো চেজিস কনস্ট্যান্ট দেওয়া থাকে। যদি কোনো কারণে চেজিস কনস্ট্যান্ট না দেয়া থেকে যদি তোমার বলা দেওয়া থাকে যে কাটার্স কনস্ট্যান্ট n ইকুয়াল টু, এই যে দেখো n ইকুয়াল টু যদি দেওয়া থাকে 0.012, তার মানে তোমাকে বুঝতে হবে যে চেজিস ফর্মুলার সিটা সরাসরি নেওয়া যাবে না, সেখান থেকে এই ফর্মুলার মাধ্যমে ক্যালকুলেশন করতে হবে। আবার যদি সেটা না বলা থাকে, যদি বলা থাকে যে বেজিস কনস্ট্যান্ট সমান সমান যদি বলা দেওয়া থাকে হলো 1.54, ঠিক আছে, তাহলে বুঝতে হবে যে বেজিনের ফর্মুলাটার মাধ্যমে সির ভ্যালুটা বের করতে হবে। আর বাকি সির বের করা থাকলে আর জানো তোমরা এস জানো, এটার ভ্যালু জানো হাফ হাফ, তাহলে সেক্ষেত্রে ওটা ভিটা তোমরা বের করতে পারবা। এটুকু ঠিক আছে? এটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে বলো? শোনো, আমি চাই তোমরা এমনিতেই তো সরাসরি ক্লাস করতে পারছো না, তোমরা ক্লাস করতেছো হলো অনলাইনে। সুতরাং তোমরা যদি বুঝতে না পারো তোমরা বারে বারে আমাকে বলবে, আমি সেটা বুঝাই দিব, কোনো সমস্যা নাই, আমি কোনো প্রকার বিরক্ত হব না, কোনো কিছুই না। তোমরা যতবার খুশি ততবার আমাকে জিজ্ঞেস করো, খালি বলো হয়ে গেছে কিনা, তারপরে আমি সামনে আগাবো। কারণ আমি চাই তোমরা সবাই বুঝে যাও, বুঝে গেলে তারপরে তোমাদের জন্য সুবিধা হবে, আদারওয়াইজ পরবর্তীতে তোমরা সমস্যা পড়বে। স্যার তোমরা এতটুকু বুঝতে পেরেছো কিনা বলো? স্যার কাটার্স ফর্মুলাতে স্যার এস নটটা স্যার কি স্যার? এস নট এসটা তোমার এস মানে কি বলতো, S0 সমান সমান কি পাইছি আমরা, SW SF সমান সমান হলো S। তাহলে এটা হবে, এই জিনিসটা হবে তোমার ব্যাড স্লোপ। তোমার স্লোপ দেওয়া থাকবে, স্লোপ পার্সেন্টেজ দেওয়া থাকবে, তুমি সেটা সেখান থেকে নিতে পারো। দেখবা আবার আবার দেখাবো এসটা কোথায়, S0টা কোথায় আছে, এই দেখো স্যার। S0 কোথায় আছে, চ্যানেল ব্যাডে না, জি স্যার। তাহলে ব্যাড স্লোপ না এটা, জি স্যার। এটা কিন্তু সমান না, তার মানে কি এটা এখানে একটা স্লোপ আছে, তাই তো, এই সেই স্লোপটা এটা। বলো আর কেউ বলো, কিছু সমস্যা আছে কিনা বলো? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আরেকটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে আমরা সেখানে সেই ইকুয়েশনে চলে যাব, এটা হচ্ছে ম্যানিংস ফর্মুলা। ম্যানিংস ফর্মুলাটা এবং চেজিস ফর্মুলাটা তোমরা সব সময় একেবারে, যেমন a প্লাস বি হোল স্কয়ার সমান সমান, তোমরা যেমন খুব ভালো করে জানো না, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? এটা তো জানো সবাই, তাই না? একদম, এটা তোমরা হয়তো স্যার। এই 10-15 বছর না পড়লেও ভুলবা না, ভুলবা এটা বলো? না স্যার। না স্যার। ঠিক একই ইকুয়েশন গুলো তোমার v ইকুয়াল টু c রুট ওভার rs, আর হচ্ছে v সমান সমান 1/n r টু দি পাওয়ার 2/3 s টু দি পাওয়ার হাফ, এই জিনিস দুইটা তোমরা একদম মুখস্থ করে ফেলবা, কোনোভাবে যেন তোমরা না ভুলে যাও, ঠিক আছে? এখন দেখো আমরা এফপিএস সিস্টেমে তো এখন আর পড়ি না, এফপিএস সিস্টেমে কোন কোন দেশে এখনো আছে। তো যদি এফপিএস সিস্টেম হয় তাহলে সেক্ষেত্রে এই ফর্মুলাটা হবে 1/4n n or by 1/49 by n r to the power 2/3 s to the power half। তাহলে এফপিএস এবং এসআই সিস্টেমের মধ্যে শুধুমাত্র পার্থক্য হচ্ছে সেইখানে একটা এই সংখ্যাটাই, তাই না? তাহলে আমরা যদি এই সংখ্যা না লিখে আমরা যদি ইন জেনারেল ফর্মুলা লিখি তাহলে কিরকম হবে, ভি ইকুয়াল টু, ধরো মনে করো এখানে একটা ফাই দিলাম বা থিটা দিলাম, ফাই বাই এন
r টু দি পাওয়ার 2/3 s টু দি পাওয়ার হাফ। তাহলে এসআই সিস্টেমের জন্য ওই ফায়ার ভ্যালুটা হবে 1 আর এফপিএস সিস্টেমের জন্য ফায়ার ভ্যালুটা হবে 1.49। এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, আর এনটা কি? এন হচ্ছে, আর তো তোমরা জানো, এস ও জানো, তাহলে এন কি? এন হচ্ছে মেনিংস রাফনেস কোএফিসিয়েন্ট, এবং সেই রাফনেস কোএফিসিয়েন্ট গুলো তোমার বিভিন্ন সাপেক্ষে বিভিন্ন রকম হবে। তো নরমালি সাধারণত মেনিংস রাফনেস কোএফিসিয়েন্ট গুলো তোমাদের দিয়ে দেওয়া থাকবে। এটা বুঝেছো? জি স্যার। এটা বুঝতে কার কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, এরপরে চলে আসো, এই যে আমি যেটা বললাম, the Manning's equation may be expressed in a general form as v equal to theta by n r to the power 2/3 s to the power half। তাহলে এটা হবে, এটার ভ্যালুটা হবে 1 in SI unit আর 1.49 in FPS unit। ঠিক আছে? ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আসো comparing the Manning equation with the Chezy's equation। আমরা জানি কি দুইটাই কিন্তু v সমান সমান, আমরা Chezy's equation সমান সমান জানি v equal to c by root over c root over rs, আর Manning's ফর্মুলা ইকুয়েশন জানি হলো v সমান সমান থিটা বাই n r টু দি পাওয়ার 2/3 s টু দি পাওয়ার হাফ, তাই না? এই দুটো ইকুয়েশন আমরা জানি না আগে থেকেই। তো এটা এবং এটা যদি সমান হয় তার মানে কি এটা এবং এটা সমান, তাহলে সেখান থেকে c এর ভ্যালুটা থিটা বাই n r টু দি পাওয়ার 1/6। এটা তোমরা একটু নিজেরা এই জিনিসটা করবা, যে এখান থেকে তোমরা করতে পেরেছো কিনা, এই ইকুয়েশন থেকে c সমান সমান এটা বের করতে পেরেছো কিনা। আমি নেক্সট ক্লাসে তোমাদের দুই একজনের খাতা আমি আইডি ধরে জিজ্ঞাসা করবো, যে তোমরা যার আইডি বলবো সেই তোমরা দেখাবা। হ্যাঁ, এটা খুবই সহজ জিনিস, পারবা। কারণ এক পাশ থেকে এক সি যদি ওখানে চলে যায় তার মানে এটা নিচে চলে আসবে, নিচে চলে আসলে এটা কি হবে, r টু দি পাওয়ার 2/3 মাইনাস হাফ, তাই না? যেহেতু ভাগ হলে কি হবে, এটা পাওয়ার থেকে এটা মাইনাস হয়ে যাবে, আর এস এস তো এটা তো থাকবেই না, তাই না? তাহলে এখান থেকে ওটা ভাগ দিলেই তুমি ওটা পেয়ে যাবা, তাই না? বিয়োগ দিলেই ওটা রেশিওটা পেয়ে যাবা না? জি স্যার। কারণ s টু দি পাওয়ার হাফ s টু দি পাওয়ার হাফ নাই, আর c সমান সমান এটা আছে আর এটা আছে, তাহলে শুধু এই দুইটা, তাহলে এটা থাকবে উপরে এটা থাকবে নিচে, ভাগ হলে কি হবে, বিয়োগ হয়ে যাবে, গুণ হলে কি হইতো, যোগ হইতো, তাই না? তাহলে ভাগ হলে জি স্যার। 2/3 থেকে বিয়োগ হবে হাফ, তাহলে সেটা কতটুকু থাকে, 1/6 থাকবে। ঠিক আছে? জি স্যার। এটুকু পর্যন্ত ক্লিয়ার তো না? জি স্যার। আচ্ছা, এবার আমরা যাব হলো ইকোনমিক চ্যানেল সেকশন। আমরা তো এতক্ষণ পর্যন্ত আমরা চ্যানেল ডিজাইন মানে চ্যানেল দেখলাম, তা আমরা এখন ইকোনমিক চ্যানেল সেকশন কি জিনিস সেটা আমরা জানবো। তোমরা তো এর আগে রেক্টেঙ্গুলার চ্যানেল দেখেছো, তাই না? রেক্টেঙ্গুলার চ্যানেল দেখেছো, তারপর ট্রাপিজয়েডাল চ্যানেল দেখেছো, কিন্তু আমরা যে চ্যানেলগুলো ডিজাইন করব বা চ্যানেলগুলো করব, সেটা আমরা ইঞ্জিনিয়ার হিসেবে করতে চাইলে আমাদেরকে ইকোনমিক ক্রস সেকশন আমরা জানা থাকা লাগবে, অথবা চ্যানেল ফর ইটস বেস্ট ফর্ম। তোমরা একটু খাতার মধ্যে লিখো যে ইকোনমিক চ্যানেল সেকশন অথবা চ্যানেল ফর ইটস বেস্ট ফর্ম, ওটা সেম। হ্যাঁ, তাহলে ইকোনমিক চ্যানেল সেকশনটা হবে তোমার তখনই যদি তুমি ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখো, অথবা হাইড্রোলিক পয়েন্ট অফ ভিউ। তাহলে এটা কি হবে, যে চ্যানেলটা তোমার ম্যাক্সিমাম ডিসচার্জ দিবে, যে তুমি একটা ক্রস সেকশন করেছো, হ্যাঁ, অথবা তুমি বেড স্লোপ করেছো এবং রাফনেস তুমি জানো, আরেকটা চ্যানেল, হ্যাঁ, তার ক্রস সেকশন জানো, বেড স্লোপ জানো এবং রাফনেস জানো, এরকম ভাবে তুমি কয়েকটা চ্যানেল জানো, তাহলে সেই ক্ষেত্রে যদি সেম জিনিস হয়, তাহলে তোমার যে চ্যানেলটা থেকে তুমি ম্যাক্সিমাম ডিসচার্জ পাবা, হ্যাঁ, ম্যাক্সিমাম ডিসচার্জ পাবা, ওই যে তোমার সেই জাস্ট গিভেন ম্যাক্সিমাম তোমার ওই যে ক্রস সেকশনাল এরিয়া, বেড স্লোপ এবং রাফনেস থাকলে, হ্যাঁ, এইটার সাপেক্ষে, ওই জিনিসগুলোর সাপেক্ষে তুমি যদি ম্যাক্সিমাম ডিসচার্জ পাও যে চ্যানেলটা থেকে, তাহলে সেই চ্যানেলটাকে আমরা বলবো হলো ইকোনমিক ক্রস সেকশন। তার মানে হলো যদি তুমি ওইটা তখনই পাওয়া যাবে, যদি ম্যাক্সিমাম ডিসচার্জ তখনই পাবা যদি তোমার ওয়েট, এই যে তোমার দেখো ওয়েটেড পেরিমিটার যেটা আছে, এই ওয়েটেড পেরিমিটারটা যদি মিনিমাম হয়, তাহলে মিনিমাম ওয়েটেড পেরিমিটার যদি হয়,
তাহলে কি হবে, রেজিস্ট্যান্সটা মিনিমাম হবে না। রেজিস্ট্যান্স গুলো কোথায় হবে, চ্যানেলের বেডের রেজিস্ট্যান্স গুলো হবে না, কারণ তার রাফনেস গুলো তো চ্যানেল বেডেই থাকে, তাই না? রাফনেস কিসের উপর নির্ভর করে বলো? তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাও তখন রাস্তার নিচে কি পরিমাণ, যদি কোনোটাতে খুব এবড়ো থেবড়ো ভাবে দেওয়া থাকে, ইট বিছানো থাকে, আর কোনোটা যদি স্মুথ থাকে, তাহলে তোমার জুতো দিয়ে যদি তুমি হেঁটে যাও, কোনটা বেশি রাফ ফিল করবা? যেটা বেশি এবড়ো থেবড়ো সেটা বেশি রাফ হবে না? জি স্যার। জি স্যার। তাহলে সেটা রাফনেস বেশি হবে। আবার যেটা একটু মানে স্মুথ হবে সেটা রাফটা কম হবে। তাহলে সেটা যদি এখন সেইটাই যদি আমরা যদি চ্যানেল বেড বিবেচনা করে, তাহলে চ্যানেলের বেডেও তাই ক্ষেত্রে একই হবে। চ্যানেলের বেডেই যেহেতু রাফনেসটা থাকবে, তার মেটেরিয়ালের উপর নির্ভর করে, তাহলে সেটা যে দিক দিয়ে যতটুকু পর্যন্ত পানি আছে, যতটুকু পর্যন্ত ওয়াটার ডেপথ আছে, ততটুক দিয়েই তো তোমার বাধাটা পাবে, তাই না? ওয়াটারটা যখন ফ্লো হয়ে যাবে, যতটুকু পর্যন্ত পানি আছে ততটুকু দিয়েই তোমার বাধাটা পাবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে দেখো, যদি মিনিমাম ওয়েটেড পেরিমিটার দিয়ে যদি যায়, তাহলে কি হবে, মিনিমাম রেজিস্ট্যান্স হবে, মিনিমাম রেজিস্ট্যান্স টু ফ্লো হবে। তাহলে এজ রেজাল্ট কি হবে, ভেলোসিটি উইল বি ম্যাক্সিমাম এন্ড ডিসচার্জ উইল বি অলসো ম্যাক্সিমাম, তাই না? যদি ভেলোসিটি যদি মিনিমাম ম্যাক্সিমাম হয়, তাহলে ভি কিউ ইকুয়াল টু এ ভি, ক্রস সেকশনাল এরিয়া তো সেম, তাহলে ভেলোসিটি যদি ম্যাক্সিমাম হয় তাহলে সেক্ষেত্রে ডিসচার্জও ম্যাক্সিমাম হবে। কিছুটা কি বুঝতে পেরেছো? ইকোনমিক ক্রস সেকশন বা ইকোনমিক চ্যানেল সেকশন। যে কোনো একজন একটু বলতে পারো কিনা দেখো তো, আমি আবার আসবো তোমাদের এখানে, আসতেছি, তুমি একটু বলো তো যে কোনো একজন বলতে পারো কিনা। বলো, যে কোনো একজন একটু বলো। স্যার ম্যাক্সিমাম ডিসচার্জ ফর স্যার মিনিমাম ওয়েট এরিয়া, এরকম স্যার। ওয়েটেড পেরিমিটার, তাই না? তাহলে মিনিমাম ওয়েটেড পেরিমিটার হতে গেলে মিনিমাম রেজিস্ট্যান্স হতে হবে, তাই না? আর আমি প্রথম যেটা বলছিলাম, যে চ্যানেলটা ইকোনমিক পয়েন্ট অফ ভিউ অথবা হাইড্রোলিক পয়েন্ট অফ ভিউ থেকে হবে, যে চ্যানেল which gives maximum discharge for a given cross sectional area, bed slope and roughness is called a channel of most economic section. আবার তুমি যদি আসো ওই চ্যানেলটাই, this channel gives the maximum discharge with a minimum amount of excavation. ও আরেকটা জিনিস হলো, দেখো আরেকটা হইতে হবে তোমার, যদি চ্যানেলগুলো অনেক সময় এরকম হয়, এইখানে তুমি চ্যানেল করলা, এখানে চ্যানেল তুমি এখান থেকে তুমি এক্সকাভেশন করেছো, এখানে এক্সকাভেশন করেছো, এক্সকাভেশন যেটুকু করলা, সেই এক্সকাভেশনের পরে তুমি সাইড দিয়ে তুমি ওটাকে একটু রেস করে দিলা, এদিক দিয়ে 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 রেস করে দিলা। এখন তোমার এমন পরিমাণ তুমি এক্সকাভেশন করলা, মানে মাটি কাটলা, যে মাটিটা আবার তোমার অনেক দূরে নিয়ে আবার ফেলতে হবে, তাহলে কি হবে, এটা খরচ বেড়ে যাবে না? কিন্তু আমি যদি এটা না করে যে পরিমাণ আমি এক্সকাভেশন করলাম, ধরো আমি এইটুকু পরিমাণ এক্সকাভেশন করলাম, সেই মাটিটুকু দিয়ে আমি করলাম কি, এই জায়গায় সাইডে একটু রেস করে দিলাম, বা এই জায়গায় ইয়ে করে দিলাম, সেটা আবার সাইডে রেস করে দিলাম, তাহলে এইটুকু যেখানে যা এক্সকাভেশন করছি তা যদি সাইডে আমার কাজে লেগে যায়, তাহলে কি হবে, এই মাটিটাকে অন্য কোথাও নিয়ে যাওয়া যাবে লাগবে না, তাই না? আমরা যদি মিনিমাম এক্সকাভেশন করে যদি আমি ম্যাক্সিমাম ডিসচার্জ পাই, তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা ইকোনমিক হবে না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন তুমি আসো, আমি যা বললাম তোমরা একটু এই যে দেখো এখানে economic transaction. From economic point of view, also from hydraulic point of view, a channel which gives maximum discharge for a given cross-sectional area, bed slope and roughness is called a channel of most economic section. Also, this channel gives the maximum discharge with a minimum amount of excavation. These have minimum weighted perimeter so that there is a minimum resistance to flow. As a result, the velocity will be maximum and discharge will be also maximum. Of all open channel sections, semicircle is the most efficient. স্যার বলো। হ্যাঁ স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো বলো। স্যার আমরা তো এখানে ভি ইকুয়াল টু সি রুট ওভার আর এস ধরছি,
কিন্তু স্যার আমরা যে হুম, বই ফলো করি RS খুরমির বই, ওইখানে আবার স্যার MI দিছে স্যার, RS এর জায়গায় MI দিছে। এটা কি কোনো প্রবলেম হবে যদি? এম আই মানে হচ্ছে কোনো সমস্যা নাই, এম মানে হচ্ছে এখানে হাইড্রোলিক রেডিয়াস কে তারা এম ধরেছে জি স্যার। আর আইটাকে তারা স্লোপ বলেছে। তুমি যেই যেই জিনিসটা দিয়ে তুমি ডেনোট করবা সেটাই হলো জি স্যার। তোমার ওইটা। তা আমি যেটা আমি যেহেতু এটা পড়াচ্ছি, তুমি সেটা আমারটা যেহেতু ফলো করতেছো তুমি এখন, তবে ম্যাক্সিমাম বইয়ের ক্ষেত্রে তোমার আর এবং এস দেওয়া হয়। স্লোপ তো জি স্যার। স্লোপের সাথে মিলে স্লোপ এস রাখা হয়, আর হাইড্রোলিক রেডিয়াস তো হাইড্রোলিক রেডিয়াসের সাথে মিলে আর দেওয়া হয়। জি আর তুমি স্যার। যদি এম এবং আই দাও তাহলে তোমাকে ডেনোট করে চিনাইতে হবে, কোনো রিসার্চারকে চিনাইতে হবে অথবা কোনো তোমার টিচারকে বা অন্যদেরকে তোমাকে চেনাইতে হবে। আর জি এটা স্যার। হলো ইন জেনারেল সবসময় ইউজ হয় যেহেতু হাইড্রোলিক রেডিয়াসের সাথে মিল রেখে আর আরটা এখানে দেওয়া হয়, আর হলো যেহেতু স্লোপ এস দিয়ে স্লোপ বানানো হয় তাই না, জি এসটাকে স্যার। এখানে দিয়ে ডেনোট করার জন্য তোমার বুঝতে সুবিধা হয়। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে এটা তোমার ইকোনমিক ক্রস সেকশন গেল। এখন তোমরা খাতা খুলবা, খাতার মধ্যে তোমরা একটু লিখবা, কারণ নাহলে আমরা এখন ইকোনমিক ক্রস সেকশন কিভাবে ডিজাইন করতে হয় তার জন্য আমরা তোমার রেক্টাঙ্গুলার ক্ষেত্রে কিভাবে হবে তার জন্য কি কন্ডিশন হবে, আর ট্রাপিজয়েডের জন্য কিভাবে ডিজাইন করতে হবে এবং তার কি কি কন্ডিশন থাকবে সেগুলো আমরা পড়বো, সেগুলো আমরা ডিজাইন করবো। তাহলে আমরা সেক্ষেত্রে আমরা একটু বিস্তারিত ডিজাইনে চলে যাবো। এই জন্য তোমাদের একটু খাতা খুলতে হবে। তোমরা খাতা কলম নিয়ে তোমরা একটু রেডি হও। তোমার রেক্টাঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে ইকোনমিক সেকশন কিরকম হবে তোমরা সেটা একটু লিখবা। তো সেক্ষেত্রে ফিগার এটা আঁকো, তাহলে তোমাদের জন্য সুবিধা হয় বুঝতে। এটাও আঁকতে পারো কিন্তু এখানে একটু জাস্ট যেখানে দেখাচ্ছে সে তার সাপেক্ষে আবার পানি পড়ে যাবার সম্ভাবনা আছে। এটা আঁকো। তোমার লিখো প্রথমে রেক্টাঙ্গুলার চ্যানেল অথবা ইকোনমিক সেকশন লিখো, লিখে তারপরে তোমরা এখানে বলবা এটা। আর আমি যে তোমাদেরকে বললাম যে ইকোনমিক ক্রস সেকশন অথবা চ্যানেল ফরেস্ট ফর্ম অথবা ইফিসিয়েন্ট ক্রস সেকশন, এই তিনটা যদি যেটাই দেওয়া হোক না কেন তোমাদেরকে বুঝতে হবে তিনটার জন্য সেম জিনিস। হ্যাঁ, লিখছো কোথাও খাতার মধ্যে ইকোনমিক ক্রস সেকশন, চ্যানেল ফরেস্ট বেস্ট ফর্ম অথবা ইফিসিয়েন্ট ক্রস সেকশন, চ্যানেল সেকশন? স্যার আচ্ছা, এবার আরেকবার লেখো। একটু টার্মগুলো বলেন স্যার একটু। হ্যাঁ, ইকোনমিক চ্যানেল সেকশন তো আছেই তাই না, জি স্যার। তারপর চ্যানেল ফরেস্ট বেস্ট ফর্ম, জি স্যার, আরেকটা স্যার হচ্ছে তারপর একটা ইফিসিয়েন্ট চ্যানেল efficient। সেকশন। আচ্ছা, এখন তোমরা রেক্টাঙ্গুলার চ্যানেল লিখো ইকোনমিক সেকশন লিখে তারপরে তোমরা এই ফিগারটা আগে আঁকো। ফিগার এঁকেছো? জি স্যার। জি স্যার। এখন তোমরা দেখো, let us consider a rectangular channel as shown in figure. লিখাচ্ছি কারণ হলো তোমরা লিখলে সাথে সাথে জিনিসটা বুঝে যেতে পারবা, কিন্তু এখানে যদি আমি বলে যাই তোমরা কিন্তু সেভাবে ফলো নাও করতে পারো। সেজন্য একটু লিখো। হ্যাঁ, জাস্ট আমি আগেগুলো লিখতে বলি না, কিন্তু ডেরিভেশন দুইটা পড়াবো, দুইটা ডেরিভেশন একটু লিখবা যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়।
আমি তুমি ওটা লিখছো কেন, অতটুকু পর্যন্ত লিখেছো, ডেপথ অফ চ্যানেল লিখেছো না? এখন দেখো কিউ সমান সমান এ ভি, এ সমান সমান হলো এ সমান তো আছে, আর সি ভি সমান সমান আমরা জানি কি সি রুট ওভার আর এস, তাই না? জি স্যার। এটা কিন্তু ডেল না, এটা হবে এ বাই পি। জি স্যার। তাহলে এ সি, তাহলে আর সমান সমান হলো এ বাই পি আর ইন্টু এস, ঠিক আছে না? সামেশন কোথায় পাইলা? কোনটা? এটা এটা স্যার ও ডেল আচ্ছা, এটা ডেলের মতো দেখা যাচ্ছে, এটা এ দিবা, এ বাই পি, আর ইকুয়াল টু এ বাই পি, তাই না? এই জন্যই তোমাদের আমি লিখতে বলেছি আর ইকুয়াল টু এ বাই পি, এ বাই পি ইন্টু এস, তাই না? আচ্ছা, এখন জি স্যার। রেক্টাঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে এরিয়া কি? এ সমান সমান বিডি, সুতরাং বি কি হবে তাহলে? এ বাই বাই ডি। ডি, তাই না? এ বাই ডি। এটুকু পর্যন্ত লিখেছো? জি স্যার। আচ্ছা, এরপরে আসো। আর পি সমান সমান আমরা কি জানি? পি সমান সমান ওই দিন পড়েছিলাম বি প্লাস টু ডি, তাই না? বি প্লাস টু ডি, ওকে। জি স্যার। আর এখন পি সমান সমান হবে কি? এ বাই ডি প্লাস টু ডি। এখন দেখো আমরা বলছি যে ওয়েটেড পেরিমিটার যদি মিনিমাম হয় তাহলে কেবল সেটাকে আমরা বলবো হলো মানে চ্যানেল ফর ইটস বেস্ট ফর্ম অথবা ইকোনমিক ক্রস সেকশন। ওয়েটেড পেরিমিটার মিনিমাম হইতে গেলে আমরা যদি কোনো একটা জিনিসকে মিনিমাম অথবা ম্যাক্সিমাম পেতে চাই তাহলে আমরা কি করি? ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন করি, করুন স্যার। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু ডি এন্ড ইকুয়েটিং জিরো। ওটা লিখো, এটা একটু লিখো। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু ডি এন্ড ইকুয়েটিং টু জিরো। কেন এটা করলাম আমরা? কারণ ওয়েটেড পেরিমিটারকে আমরা মিনিমাম পাইতে হবে, মিনিমাম ওয়েটেড পেরিমিটারের জন্য। লিখছো? জি স্যার। তাহলে এখন দেখো ওটাকে তোমরা ডিফারেন্সিয়েটিং করলে এইটুকু হবে ইকুয়েটিং জিরো। এটা তোমরা এখান থেকে পাবা, এখান থেকে পাওয়ার পরে মাইনাস বি বাই ডি। এটা তোমরা এই জিনিসটুকু খুবই নর্মাল, তোমরা এটা পারবে, তাই না? এটা করো, এটা তো একদমই সহজ। তোমরা এটা করো, হ্যাঁ। করেছো? জি স্যার। আচ্ছা, তাহলে কন্ডিশন কি হবে তাহলে? ওয়েটেড পেরিমিটার যদি নাম হয় তাহলে সেক্ষেত্রে তার বিটা হবে যে ডেপথ অফ ওয়াটার আছে তার ডবল হইতে হবে বিটা, ঠিক আছে?
অফ ডি, তাই না? ডি হবে কি b/2, আর যদি বি সমান সমান ধরি তাহলে হবে 2d, মানে ডি এর মানে বিটা হবে ডেপথের দ্বিগুণ। এই ডেপথ যেটা পাবো তার দ্বিগুণ হবে, মানে 1 গুণ আর একটা 1 গুণ দ্বিগুণ। এখানে ডি হবে সেই পরিমাণ হবে তোমার বি। The rectangular channel is economic when breadth b is double of depth d. Clear? স্যার এখানে ওই ডিফারেন্সিয়েশন ভ্যালুর জিরো হলো কেন স্যার? মানে সর্বনিম্ন ধরো না স্যার? তোমরা হ্যাঁ সর্বনিম্ন ধরার জন্য এটাকে আমরা জিরো ধরছি। তোমরা তো পড়েছো এটা, কোন সাবজেক্টে পড়েছো বলো তো? ম্যাক্সিমাম অথবা মিনিমাম, মিনিমাম পাওয়ার জন্য সেক্ষেত্রে আমরা ইকুয়েটিং টু জিরো স্যার বলি। ম্যাথ ওয়ানে স্যার ছিল। ম্যাথ ওয়ানে পড়েছো, তাহলে এটা খুবই সহজ। রেক্টাঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে এটা পেরেছো না করতে? একটু বুঝতে পেরেছো? রেক্টাঙ্গুলার চ্যানেল ইজ ইকোনমিক when breadth b is double of depth d. জি স্যার। ঠিক আছে, এখন তাহলে আমরা যাই ট্রাপিজয়েডাল চ্যানেলের ক্ষেত্রে কি হবে। ট্রাপিজয়েডাল চ্যানেলের ক্ষেত্রে আজকে খালি ফিগারটা আঁকবা, ফিগারটা বুঝবা, তারপরে আমি তোমাদেরকে ওইটা ইমেল করে দিব, তারপরে তোমরা বাকিটুকু পড়বা, পরে এসে আমি এরপরের দিন ক্লাসে বুঝাবো, কোথাও বুঝতে সমস্যা হচ্ছে কিনা সেটা বলবা, তারপরে আমি তোমাদেরকে আমি একটু নেক্সট ক্লাসে আমি একটু 2-3 দিনের জন্য আমি একটু ওই যে এগ্রো এডুকেশন প্রজেক্ট ভিজিট করতে যাব। হ্যাঁ, তো সেই জন্য হয়তো ওখান থেকে আমি তোমাদের ক্লাস নেবো। 1 ঘন্টা ক্লাস তো ওইটা সমস্যা নাই, যে কোনো সময় আমি নিতে পারি। 1 ঘন্টা ক্লাস হয়তো নিয়ে নিতে পারবো তোমাদেরকে ওখান থেকে। তো ওইটা তোমরা এই ফিগারটা তোমরা এখন আঁকো, এখানে জাস্ট খালি থিতা দিবা, আলফা না দিয়ে এই ইয়াটা থিতা দিবা। ঠিক আছে, ফিগারটা আঁকবা, আমি দেখবো তোমরা ফিগারটা আঁকতে পেরেছো কিনা ঠিক মতো। হ্যাঁ, তোমরা ফিগারটা আঁকো, তারপর আমি আলাপ করতেছি।
ফিগার রাখতে পেরেছো? ফিগারটা আঁকা হয়েছে? জি স্যার। জি স্যার। তাহলে এনটা কি? এনটা হচ্ছে সাইড স্লোপ। এটাকে আবার ওই যে তোমরা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম পাবা। আবার জেড দিয়েও করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে জেড দিয়ে করা হয়, আবার এন দিয়েও করা হয়। এন অথবা জেড, এটা হচ্ছে সাইড স্লোপ। আর বেড স্লোপ দিয়ে আমরা কি দিয়ে করি? এস দিয়ে, তাই না? বেড স্লোপটাকে আমরা এস দিয়ে দেই। জি স্যার। তাহলে বেড স্লোপ এবং সাইড স্লোপের মধ্যে তোমরা কিন্তু কনফিউজ করো না। একটা হচ্ছে চ্যানেলের যে বেড আছে, তাই না? এই দেখো চ্যানেল, এটা হলো এটা চ্যানেলের বেড, তাই না? এখন তুমি এটা হলো ক্রস সেকশন, তুমি যদি সোজাসুজি যদি বিবেচনা করো, তাহলে দেখো যদি একই রকম যদি স্লোপ থাকে তাহলে কি হবে? ওই ওয়াটার কি এক জায়গা থেকে এক জায়গায় ইয়া হবে? পটেনশিয়াল যদি ডিফারেন্স না থাকে তাহলে এক জায়গা থেকে এক জায়গায় ফ্লো করবে না, তাই না? সেই জন্য এটাকে একটা মাইল্ড স্লোপ দিয়ে দেওয়া হয়। আর এদিক থেকে দেখো একটা চ্যানেলের রেক্ট্যাঙ্গুলারের ক্ষেত্রে কিন্তু জাস্ট এরকম থাকে, তাই না? তাহলে 1 মিটারের জন্য 1 মিটার হয়ে যাচ্ছে। আর এখানে কি হচ্ছে? এখানে দেখো ট্রাপিজয়েডালের ক্ষেত্রে হলো, ট্রাপিজয়েডালের ক্ষেত্রে এই যে স্লোপটা সেটা হচ্ছে তোমার বেড স্লোপ, সাইড স্লোপ। তাহলে সাইড স্লোপ এবং বেড স্লোপের মধ্যে তোমাদের কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, তাহলে এটা দেখো চ্যানেলের ব্রেডথ এটা, তারপর ডেপথ হলো ডি। এখন পরবর্তীতে আমরা এটা কিছু জিনিস এই প্রুফ করে দেখাবো যে কিভাবে ইয়া হয়। থিটা হলো তার অ্যাঙ্গেল। আমরা পরবর্তীতে এখানে যেমন ধরো এখানে এটা আগের মতোই a/ps। এরপরে আমরা যাব হলো তোমার এ সমান সমান আবার বাই করব। এইভাবে লিখছে, আমরা কিভাবে লিখতে পারি? bd প্লাস nd স্কয়ার, তাই না? আমরা যেটা শিখেছিলাম bd প্লাস zd স্কয়ার এরিয়া। এরপরে লেংথ অফ স্লোপিং সাইড আমরা বের করব। লেংথ অফ স্লোপিং সাইড তোমরা এর আগে বের করেছিলা। লেংথ অফ স্লোপিং সাইড এইটা, তাই না? লেংথ অফ স্লোপিং সাইড কিভাবে? এইটুকু হলো d, তাই না? এইটুকু d। আর এটা হবে এই যে দেখো n মিটারের জন্য 1 মিটার, n মিটার যদি হরিজন্টালি যায় তাহলে 1 মিটার হলো ভার্টিক্যালি উঠবে। তাহলে যদি d মিটার যদি যায় তাহলে কি হবে? সেটা nd মিটার হবে না? জি স্যার। তাহলে nd প্লাস b প্লাস nd, সেটা যদি জানা থাকে তাহলে আমাদের এই যে এটা যদি nd হয়, এটা nd এটা d, তাহলে এই লেংথ অফ স্লোপিং সাইড, এই স্লোপিং সাইডের লেংথটা আমরা বের করতে পারবো না? তোমরা এর আগে বের করেছো কিন্তু, তাই না? জি স্যার। জি বের স্যার। করেছো। তাহলে সেই ক্ষেত্রে দেখো লেংথ অফ স্লোপিং সাইড d রুট ওভার এটা বের করেছে। তাহলে পেরিমিটার আমরা তাহলে জানবো b প্লাস 2d রুট ওভার 1 প্লাস n স্কয়ার অথবা n স্কয়ার প্লাস 1, তাই না? জি স্যার। ঠিক একই রকম ভাবে তখন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু d and ইকুয়েটিং টু 0, তখন সেটা আমরা দেখব বের করে, তারপরে সেখান থেকে এই জাস্ট এটাকে সলিউশন সরল করে নিয়ে আসলে এটুকু পাওয়া যাবে। তাহলে এখন দেখো এখানে আমি কিন্তু পরে ক্লাসে আবার যাব। তারপরে টপ ওয়েট কতটুকু পাইছিলাম আমরা, বলো তো? টপ ওয়েট কতটুকু? b, তাই না? এটুকু হলো b, মাঝেরটুকু। আর বি বাকি তো প্লাস এটা কি? 2 এটা এনডি। nd প্লাস nd, তাহলে কি হবে? b প্লাস 2 এনডি 2nd। স্যার। 2 b এনডি। প্লাস 2nd হলো টপ ওয়েট। b প্লাস 2nd বাই 2 মানে কত? হাফ অফ টপ ওয়েট, তাই না? b প্লাস 2nd বাই 2 যদি হয়, b প্লাস 2nd হলো টপ ওয়েট, তাহলে হাফ অফ টপ ওয়েট কি হবে? ডিভাইডেড বাই 2। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে ওইটাই আমরা দেখাবো যে হাফ অফ টপ ওয়েট ইজ ইকুয়াল টু স্লোপিং সাইড। স্লোপিং সাইড আমরা বের করেছি আগে কত? এটা স্লোপিং সাইড d রুট ওভার 1 প্লাস n স্কয়ার। তাহলে এখন দেখো আমরা যখন মিনিমাম ওয়েটেড পেরিমিটারের জন্য আমরা কি পেয়েছি? b প্লাস 2nd বাই 2 সমান সমান হচ্ছে স্লোপিং লেংথ অফ স্লোপিং সাইড ইকুয়াল টু স্লোপিং সাইড d রুট ওভার 1 প্লাস n স্কয়ার। এইটা একটা শর্ত থাকবে ট্রাপিজয়েডের জন্য। আর একটা শর্ত থাকবে পরে, সেটা হলো তোমার r ইকুয়াল টু হাইড্রোলিক রেডিয়াস ইকুয়াল টু d বাই 2, সেটা আমরা পরে ক্লাসে দেখব। তাহলে তোমাদেরকে আজকে আমি তোমাদের এই লেকচার ম্যাটেরিয়ালটা দিয়ে দিচ্ছি। তোমরা জাস্ট সিম্পলি ত্রিকোণমিতি দেখবা ওই ইকুয়েশন থেকে, এখান থেকে ফিগার থেকে কিভাবে
আর ইকুয়াল টু d/2 হলো, এবং ওটা কিভাবে আসলো তোমরা দেখবা। আমি পরবর্তীতে ক্লাসে তোমাদেরকে এটা নিয়ে আলোচনা করব। যেহেতু তোমরা দেখে আসবে, আশা করি তোমাদের জন্য বুঝতে অনেক সুবিধা হবে। একদম সিম্পল ত্রিকোণমিতি তোমরা অলরেডি করে আসছো, ইন্টারমিডিয়েট করে আসছো সেই জিনিসটা। জাস্ট খালি এটা দেখবা, মিলাইয়া দেখবা, পরে সেখান থেকে আমরা ওইটা দেখবো যে আর ইকুয়াল টু d/2 কিভাবে করবো। ঠিক আছে, এটা আমি নেক্সট ক্লাসে এটা আবার পড়াবো, জাস্ট তোমাদেরকে একটু দেখবো। এরপর হলো সার্কুলার সেকশনের জন্য আমরা কোন ডেরিভেশন পড়বো না। সার্কুলার সেকশনের জন্য কন্ডিশন গুলা কি কি, সেই কন্ডিশন গুলো আমরা পড়বো। তারপরে এই ক্লাস তোমাদেরকে মোটামুটি থিওরি শেষ হয়ে যাবে। তারপরে তোমাদের প্রবলেমের জন্য আমরা পরবর্তীতে ইয়া করব। তাহলে এখন ট্রাপিজয়েডাল সেকশনের জন্য তো আমি শেষ করি নাই, ট্রাপিজয়েডাল সেকশনের জন্য জিজ্ঞেস করার দরকার নাই। আর বাকি রেক্টাঙ্গুলার সেকশনের জন্য কোনো কিছু জিজ্ঞেস করা আছে কিনা বলো। তারপরে তোমাদেরকে আগে যেটা আমরা পড়ালাম, ম্যানিংস ইকুয়েশন, চেজিস ইকুয়েশন কম্পেয়ারিং করলাম, তারপরে ওখান থেকে কিভাবে আসলো চেজিস কনস্ট্যান্টটা বেজিন থেকে ফর্মুলা থেকে, এবং কাটার ফর্মুলা থেকে কিভাবে এসেছে, এইটুকু জিনিস তোমাদের বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? না স্যার। আচ্ছা, তাহলে আজকে তোমাদের এই পর্যন্ত থাক। আমি ট্রাপিজয়েডালটা ফুল ইয়াতে ডেপথে গেলাম না, কারণ তোমরা আবার বলবা যে আজকে স্যার মাথা ধরতেছে না সেদিনের মতো। সেজন্য আমি আজকে তোমাদেরকে এটা পড়াবো না, তোমরা জাস্ট ফিগারটা এঁকেছো,